জুলাই শহীদ দিবসে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া প্রার্থনার আয়োজন। ডলার কিনে মুদ্রাবাজার স্থিতিশীল রাখার চেষ্টায় বাংলাদেশ ব্যাংক। দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ ইতিবাচক। কারসাজি ঠেকাতে নজরদারির পরামর্শ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু তোলার মহোৎসব। রাজশাহী অঞ্চলে ১.৫ শতাধিক ঘাটে তৎপর প্রভাবশালীরা। শত শত একর ফসলি জমি নদীতে বিলীন হলেও নির্বিকার প্রশাসন। এবং ইসরায়েলি তাণ্ডবে গাজায় একদিনে নিহত ৬১। ক্ষুধার্তদের ওপর হামলা চালানোর অভিযোগ হামাসের। তেল আবিবে বাড়ছে নেতানিয়াহু বিরোধী আন্দোলন। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান, সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি সারা দেশের সব মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয়ভাবে শোক পালন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত দিবস ও জুলাই দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে মূলত যেটি শহীদ আবু সাঈদ গেট, এবং আজকে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকী এবং একই সাথে জুলাই শহীদ দিবস উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সকাল ৯টা ১৫ এখানকার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে। এরপরই লাল ব্যাজ ধারণ এবং র্যালির আয়োজন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা, এবং র্যালিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে সড়ক, সেই সড়ক এখন প্রদক্ষিণ করছে। এবং আমি যে জায়গাটিতে রয়েছি আপনি একটি স্মৃতিফলক দেখতে পাচ্ছেন। মূলত এটি আবু সাঈদ স্ট্রিট স্ট্যাম্প করা হচ্ছে আবু সাঈদের নামে, এবং সেটি উন্মোচন করবেন উপদেষ্টাগণ। আপনাকে জানিয়ে রেখে আজকে 4 জন উপদেষ্টা, আসিফ নজরুল, সৈয়দ রেজানা হাসান সহ 4 জন উপদেষ্টা আজকে আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন রয়েছে সেই আয়োজনে অংশ নেবেন। এবং শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন রয়েছে তারাও কিন্তু নানা কর্মসূচি নিয়েছে আজকে শহীদ জুলাই দিবস এবং শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে। বিএনপির পক্ষ থেকে আয়োজন রয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আসবেন, এবং একই সাথে বাসদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারাও কিন্তু আজকের দিনে নানা ধরনের কর্মসূচি নিয়েছে। এবং সকাল থেকে আমরা দেখছি যে জামায়াতের নেতৃবৃন্দ, পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তাদের যে কর্মসূচি সেটি তারা শুরু করেন। এবং দিনব্যাপী যে কর্মসূচির আয়োজন রয়েছে সেটা যদি আপনাকে একটু জানিয়ে রাখি, উপদেষ্টাগণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবেন, এবং যে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে মূলত যে আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে গণ অভ্যুত্থান হয়েছে এবং যে নতুন কথা আমরা বলছি সেটা কিন্তু আজকের এই 16 তারিখ আবু সাঈদের এই বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট, এই গেটে কিন্তু আবু সাঈদ বুক চেতিয়ে অন্যায়ের প্রতিবাদ, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকালে শুরু হওয়া যে র্যালিটি শুরু হয়েছে সেটি কিন্তু এখন প্রধান সড়ক হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে আসছেন, এবং এখানেই যে আবু সাঈদ স্ট্রিট স্ট্যাম্পের কথা বলেছে সেটি এখানে উদ্বোধন করা হবে। তো সবকিছু মিলে আজকে শহীদ আবু সাঈদের শাহাদাত দিবস এবং একই সাথে জুলাই শহীদ দিবস উপলক্ষে যে কর্মসূচি সেই বিষয়ে সর্বশেষ আমার কাছে এই ছিল তথ্য। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আরেক নাম আবু সাঈদ। পুলিশের মারণাস্ত্রের সামনে হাত ছড়িয়ে বুক চিতিয়ে দাঁড়ানো সেই দৃশ্য 2024 সালে দেশের ছাত্র জনতাকে ভুলিয়ে দিয়েছিল সব ভয়।
36 দিনের আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত করে পতন ঘটিয়েছিল আওয়ামী লীগের 15 বছরের শাসনের। জুলাই শহীদ দিবসে সাতিলা শারমিনের বিশেষ রিপোর্ট। দেশের মালিক জনগণ, কাজেই জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিন। সরকার যা চাইবে তা হতে পারে না। শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে হামলা কেন? জবাব চাই, জবাব চাই। বাঁচলে বাঁচার মতো বাঁচব। কারো রক্তচক্ষু ভয়ে ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলতে পিছু পা হব না। অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের। শাসকের বিরুদ্ধে সাহসী এই কথাগুলো ফেসবুকে লিখেছিলেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ। বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে যথাযথ কোটা সংস্কার করা। সহপাঠী জানান, জীবিত আবু সাইদের প্রতিটি প্রতিবাদ ছিল শান্তিপূর্ণ, অহিংস। আন্দোলনের সমন্বয়ক হিসেবে কর্মসূচির বাইরেও ছাত্রলীগ বল প্রয়োগ করেছিল তার উপর। 1 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত সে প্রতিদিন কর্মসূচিতে অংশগ্রহণ করে। তার নেতৃত্বে অনেক ছাত্র রাজপথে নামে এবং যৌক্তিক দাবিতে সে রাজপথে আন্দোলন করেছে এবং শান্তিপূর্ণ মিছিল করেছে। কিন্তু যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পমেন বড়ুয়া তাকে গলা চেপে ধরল এবং থাপ্পড় মারল, তখন আসলে তার মধ্যে আরও একটা জিদ কাজ করলো। আমি আন্দোলন করব, যৌক্তিক দাবির জন্য আন্দোলন করব, সরকার অবশ্যই। আবু সাইদ হত্যা মামলার 30 জন আসামির মধ্যে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 6 জনকে। পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি মাসেই শুরু হবে মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। পীরগঞ্জের সন্তান আবু সাইদের হত্যা দ্রুত বিচার প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর। তোমরা আমার সাথে একটু এগিয়ে আসো এবং আমরা এই আন্দোলন সফল করব ইনশাআল্লাহ। ভাই যেটা বুক পেতে দিয়ে যেটা চেয়েছে সেটা আমরা আহ্বান করি যে সেই তার যে স্বপ্নে বাস্তবায়ন হওয়া দরকার। শুধু 24-এর গণ অভ্যুত্থানের নন, অন্যায়ের বিরুদ্ধে তারুণ্যের প্রতিবাদের প্রতীক হয়ে থাকবেন আবু সাইদ। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আবু সাইদের আত্মত্যাগের 1 বছর আজ। গত বছর এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। পরিবারের দাবি, যেই স্বপ্ন নিয়ে তার এমন আত্মত্যাগ তা এখনও পূরণ হয়নি। নিভৃত পল্লীতে বেড়ে ওঠা এক তরুণ কিভাবে পুরো জাতিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করাতে অনুপ্রাণিত করেছেন, রংপুর ঘুরে এসে সেই গল্পই জানাচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। ক্যামেরায় ছিলেন আব্দুল লতিফ সাদ্দাম। রংপুরের পীরগঞ্জ উপজেলার এই নিভৃত পল্লীতেই জন্ম জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের। আমার পেছনে থাকা এই মাটির ঘরটিতেই কেটেছে তার শৈশব, কৈশোর। কিভাবে শৈশব থেকে এলাকাবাসীর কাছে পরিচিত একজন শান্ত শিষ্ট মানুষ পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের মতো স্বৈরাচার পতন আন্দোলনের নায়ক হয়ে উঠল, সে গল্পটি জানবো আজ। শৈশব থেকেই সংগ্রামী জীবনকে আলিঙ্গন করেছিলেন আবু সাইদ। দারিদ্র্যের অন্ধকার থেকে মুক্তির পথ হিসেবে তার সামনে আসে শিক্ষার আলো। এলাকাবাসীর দাবি ছিলেন শান্তশিষ্ট এবং অধ্যবসায়ী। বাবা মা ছিল অসচ্ছল, তার আর্থিক অবস্থা বেশি ভালো ছিল না, এই কারণে সে খুব কষ্ট করেই লেখাপড়া শিখছে। সে ছোট থেকে টিউশন করিয়া তার পড়ালেখার ব্যবস্থা নিজের থেকে নিজেই চালিয়ে নিত। শৈশব কৈশোর পার করে মেধার স্বাক্ষর রেখে আবু সাইদ উচ্চতর পড়াশোনার জন্য ভর্তির সুযোগ পান রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শুরু থেকেই সক্রিয় হন আবু সাইদ। স্বপ্ন দেখেন তার মতো লাখো শিক্ষিত তরুণ সুযোগ পাবেন যোগ্যতা প্রমাণের। আবু সাইদের কথা ছিল যে এটা সকলের দাবি যে কোটাবিহীন একটা বাংলাদেশ থাকবে। তার অনুপ্রেরণা যে আমি আন্দোলন করব, যৌক্তিক দাবির জন্য আন্দোলন করব, সরকার অবশ্যই এই দাবি মানবে। অভ্যুত্থানের বছর পূর্তিতে এসে পরিবারের দাবি, যে স্বপ্ন নিয়ে আত্ম উৎসর্গ করেছেন আবু সাইদ তা এখনো পূরণ হয়নি। গণহত্যাকারীদের বিচার আর গণতান্ত্রিক সরকারের প্রত্যাশা তাদের। বৈষম্য যদি বাংলাদেশে থাকে তাহলে আমরা আমাদের ভাই হারিয়ে আমরা কি পাইলাম। আমি চাই যে এই বাংলাদেশে এই রকম কোনো স্বৈরা শাসক আর যেন না আসে। ভাই যে বৈষম্যর কারণে জীবন দিয়েছে, আমরা চাই যে সেই বৈষম্য যেন বাংলাদেশে না থাকে। আমার ছেলে কোটা আন্দোলনের জন্যেই শহীদ হয়ে গেছে।
কোটা যেন বাংলাদেশে না থাকে, আর সুনির্দিষ্ট একটা যেন সরকার গঠন হয়, সবাই শান্তিতে থাকতে পারে, এটাই আমি চাই। আবু সাঈদের মতো হাজারো তরুণের রক্তের বিনিময়ে পাওয়া স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে বৈষম্যমূলক সব রীতির অবসান চান ছাত্র জনতা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনে ছাত্রদল কর্মী শহীদ ওয়াসিম সহ ৩ জন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পরই পাল্টে যায় চট্টগ্রামে আন্দোলনের গতিপথ। আন্দোলনকারীরা বলছেন, মূলত ওই দিনই সরকার পতনের এক দফা সিদ্ধান্তে রাস্তায় নামার প্রস্তুতি নিয়েছে সাধারণ মানুষ। বিকেলে নগরীর মুরাদপুরে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে রণক্ষেত্রে পরিণত হয়। আহত হয় অর্ধশতাধিক। শহীদ ওয়াসিমের আত্মত্যাগের বিনিময়ে দেশের শান্তি চান তার মা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। ককটেল বিস্ফোরণ আর গোলাগুলিতে রণক্ষেত্র, গুলিবিদ্ধ হয়ে মুহূর্তেই ৩ জনের মৃত্যু পাল্টে দেয় আন্দোলনের গতিপথ। 2024-এর 16 জুলাই পূর্ব নির্ধারিত সময় দুপুর 2টায় চট্টগ্রাম নগরীর 16 শহর থেকে আন্দোলন শুরুর কথা শিক্ষার্থীদের, কিন্তু আগে থেকে সেখানে ছাত্রলীগ অবস্থান নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা জড়ো হন মুরাদপুরে। বিকেল 3টায় মুরাদপুর আর 16 শহরের মাঝখানে শিক্ষা বোর্ডের সামনে দুই পক্ষ মুখোমুখি হয়। ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, গোলাগুলিতে পরিণত হয় যুদ্ধক্ষেত্র। 3:30টার দিকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত আর মোহাম্মদ ফারুক। হাসপাতালে বাড়তে থাকে আহতদের ভর্তির সংখ্যা। জুলাই আন্দোলনে ওয়াসিমের সঙ্গে রাজপথে ছিলেন সহকর্মী ওমর ফারুক। ওই দিন এই জায়গায় দুজনই গুলিবিদ্ধ হন, তবে একজন হাসপাতালে, অপরজন গেলেন মর্গে। ওয়াসিমকে আমি জানাজা দিতে পারিনি বা তাকে শেষবার পর্যন্ত দেখতে পারিনি। এই কষ্ট, এই ব্যথা আমি কাউকে দেখানোর মতো বা বাসা নাই আমার। এবার গন্তব্য কক্সবাজারের পেকুয়ায় প্রথম শহীদ ওয়াসিমের বাড়ি। চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিমের ঘর জুড়ে তার নানা স্মৃতি। রুখে দাঁড়াও বাংলাদেশ, ছাত্র সমাজ সহ 16 জুলাইয়ের দেয়া নানা ফেসবুক স্ট্যাটাস। ছেলে সুখে কেঁদে কেঁদে অসুস্থ মা, এখন শুনতে পান না কানে, প্রয়োজন সার্জারি। চোখে জল গড়িয়ে পড়ছে বোনের। এখন সিটাং আছে ফোন লাগিলে কি ফোন তো নগরের দেখা তো নয়। ওয়াসিমের বিনিময়ে বাংলাদেশের মানুষ সুখিত। কানের পর্দা বেড়ে গেছে এবং আমার বাত ব্যথা বেড়ে গেছে, ছেলের টেনশনে আর কি। ভাইয়ার কথা অনেক মনে করে করে কান্না করে। পুরো জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে নেতৃত্বে দেয়া দুই যোদ্ধা রাফি আর রাসেল জানান, মূলত 16 জুলাই সরকারকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছে সাধারণ মানুষ। সেদিন আসলে ঠিক হয়ে গিয়েছিল যে খুনির সাথে কোনো রকম আর সংলাপ হবে না, খুনির সাথে আর কোনো রকম গোল টেবিল বৈঠক হবে না। এটা একমাত্র এক দফাতেই সমাধান হবে এবং আমরা মনে করি যে এক দফাতে যাওয়ার যেই সিদ্ধান্তটা সেটা 16 জুলাই 2024 হয়ে গিয়েছিল। 16 জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে, ঠিক সেই সময় বাংলাদেশের মানুষ নিজেরাই মেসেজ দিয়ে দিয়েছে যে খুনি হাসিনা সরকারের পতনের জন্য আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে। তাই তারা দলে দলে রাস্তায় নেমে এসেছে, সেটা সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে। 16 জুলাই মুরাদপুরের এই জায়গায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় ওয়াসিম সহ অন্তত 3 জন। মূলত এই হত্যাকাণ্ডের পর কোটা আন্দোলন রূপ নেয় এক দফার সরকার পতন আন্দোলনে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 5 আগস্ট আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় 8 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় পলাতক ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে। সকালে এ মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 2 জুলাই আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন বলছে, 5 আগস্ট আশুলিয়া থানার সামনে একটি গাড়িতে তোলা হয় 5টি মরদেহ। আহত একজনকেও তোলা হয় ওই গাড়িতে। পরে পেট্রোল ঢেলে একজন জীবন্ত সহ 6 মরদেহ পোড়ানো হয়। সময় সংবাদে আরো থাকছে, রোডেও আশপাশে অনেক জায়গায়
খুব ভাঙ্গা, এই জন্য গাড়ির জন্য রিস্ক এবং সময় বেশি লাগছে। ঘাটে পড়লে পাটি ভেঙে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। বড় বড় গর্ত আর খানাখন্দে জমে আছে পানি। টানা বৃষ্টিতে সিরাজগঞ্জ মহাসড়কের বেহাল দশা, যান চলাচলে ধীরগতি, প্রায় ঘটছে দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের আশ্বাস। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা এখন গোপালগঞ্জে। এদিকে জেলা সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। এই মুহূর্তে জেলার টাউন রোড পৌর পার্কে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই পদযাত্রা, যেটি আসলে দেশ গড়তে জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টির, সেটার 16তম দিনে আজ কিন্তু গোপালগঞ্জে কিন্তু তাদের আসার কথা রয়েছে, যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন। এবং ঠিক এই জায়গাটাতেই কিন্তু তাদের যেই অনুষ্ঠানটা, এখানকার গোপালগঞ্জের এখানে তারা আসলে পথসভা করবেন। সেখানে এটা আসলে পরিচিত হলো গোপালগঞ্জ পৌর পার্ক নামে। ঠিক জেলা দায়রা জজ আদালত, যেটা আসলে গোপালগঞ্জের তার ঠিক উল্টো পাশের একটি এখানে ছোট মাঠ, এই মাঠেই কিন্তু তাদের এই আয়োজন। আসলে তারা প্রস্তুতি নিচ্ছেন। এখানে প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে যে বেশ বড় করে তারা স্টেজ করেছেন এবং আশপাশে যারা আসলে এখানকার যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে যাদের যে প্রস্তুতির কাজটা সেটি সেরে নিয়েছেন। এবং এর আগে গতকাল কিন্তু তারা আসলে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন জাতীয় নাগরিক পার্টির, তাদের যে রাত্রি যাপন তারা কিন্তু বরিশালে করেছেন এবং বরিশালে ছিলেন এবং সকালে কিন্তু এখানে রওনা হয়ে গেছেন, আমরা যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি। এর বাইরেও এবং আজ এখানটায় আসলে মূল যে প্রোগ্রাম সেটি আসলে 12টা নাগাদ শুরু হবার কথা এবং তারপর তারপর মাদারীপুরে আসলে বিকেল 3টা নাগাদ তারা আসলে থাকবেন এবং শরীয়তপুরে কিন্তু গিয়ে সেটা 7টার দিকে কিন্তু আরও একটি পথসভা রয়েছে। এই ধরনের আজকের যে প্রোগ্রাম শিডিউল সেটি আমরা এখনও পর্যন্ত এতটুকুই জানতে পেরেছি। এবং সেখানে যেমন নেতৃবৃন্দরা রয়েছেন, আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তারা যেমন এর মধ্যে আসতে শুরু করেছেন। এবং এর বাইরেও যেহেতু এখানে একটি গণসমাবেশ হবে, জনসমাগম হবে, সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু সতর্ক অবস্থান নিয়েছেন এখানে, যেন কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার যেন সৃষ্টি না হয়, সেই ব্যাপারগুলো আসলে তারা দেখবেন। যদিও এরই মধ্যে গোপালগঞ্জের যে উলপুর এলাকা, সেখানে পুলিশের গাড়িতে আগুন এবং যে ভাঙচুরের যে ব্যাপার একটি আমরা তথ্য পেয়েছি, সেখানে যদিও কে বা কারা সেটার সাথে জড়িত সেই ধরনের কোনো তথ্য এখনো আমাদের হাতে আসেনি। তো এবং আমরা যেমনটা বলছিলাম যে কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছে জুলাই পদযাত্রার, সার্জিস আলম থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, আখতার, তাসনিম যারা, সামান্তা শারমিন, এই যে যারা নেতাকর্মী রয়েছেন যাদেরকে আসলে পরিচিত মুখ এনসিপির যারা, তাদের সবারই কিন্তু এখানে আসার কথা রয়েছে। এবং যদি আমি বলি, নাহিদ কিন্তু গতকাল রাতে পোস্ট দিয়েছিলেন এবং আলাদা করে গোপালগঞ্জের এই যে আজকের যে পথসভা হবে সেটাকে আসলে তারা বলছিলেন মার্চ টু গোপালগঞ্জ নামে একটি আলাদাভাবে তারা আসলে কর্মসূচির কথা বলেছেন ফেসবুক পোস্টে। সেটা একই পোস্ট আমরা দেখেছি সার্জিস আলমকেও কিন্তু সেই একই রকম পোস্ট আমরা দিতে দেখেছি এবং সার্জিস আলম বেশ বড় করেও কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে পোস্ট দিয়েছিলেন এবং সেই জায়গাগুলো নিয়ে আসলে তারা বলেছেন। এবং যেমনটা বলছিলাম যে গোপালগঞ্জের উলপুর এলাকায় একটি পুলিশের গাড়িতে কিন্তু একটি হামলার তথ্য আমরা পেয়েছি, তবে কে বা কারা আসলে এই হামলার সঙ্গে জড়িত বা কিছু সেটা এখনো পুলিশ বা কর্তৃপক্ষের জায়গা থেকে আমরা এখনো জানতে পারিনি। যদিও অনেকেই ধারণা করছেন যে কোনো রাজনৈতিক জায়গা থেকে হয়তো এই হামলা হয়েছে বা এমন সাধারণ মানুষজনের মধ্যে অনেকের মধ্যে এই ধরনের কথা বা এই ধরনের আসলে তাদের ভাবনা কিন্তু আমাদেরকে আসলে অনেকেই বলেছেন। এবং সেখানে আমরা যেমনটা জানতে পেরেছি পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, একটি মাত্র পুলিশের গাড়ি যদিও ছিল এবং যদিও কোনো হতাহত বা এমন কোনো ঘটনা হয়নি, তবে পুলিশের গাড়িতে যেমন আগুন এবং ভাঙচুরের মতো ঘটনা তথ্য কিন্তু আমরা এরই মধ্যে পেয়েছি এই নগরীর উলপুর এলাকায়। এবং যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক যে গণমাধ্যম কর্মীরা যেমন রয়েছেন এবং এখানে চেয়ার দিয়ে একদম পুরো যে প্রস্তুতি
এখনকার সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে এবং একটু পরপর যারা এখানকার নেতাকর্মীরা যারা রয়েছেন, যেহেতু এখনও প্রায় 1.5 ঘন্টা মতো সময় আছে, সেই জায়গা থেকে আশপাশে যারা আসলে আছেন তারা কিন্তু আসবেন এবং তাদেরকে মাইকিং করে আশপাশে পুরো এলাকা জুড়ে কিন্তু মাইকিং এর ব্যবস্থা রাখা হয়েছে মাইকের, এবং এখানে বারবার মাইক্রোফোন থেকে কিন্তু ঘোষণা দিয়ে আসলে বলা হচ্ছে যে নেতাকর্মী কারা কারা থাকবেন, এই ব্যাপারগুলো কিন্তু তারা আসলে বারবার ঘোষণা করছেন। এবং জুলাই অভ্যুত্থানে এই যে যারা রয়েছিলেন নেতৃবৃন্দ, তাদের গুরুত্ব, তারা আসলে তাদের অবদান কি ছিল, সেই সবগুলো কিন্তু এখানে বারবার করে মনে করিয়ে দেওয়া হচ্ছে এবং সেই জায়গা থেকে জুলাই পদযাত্রার মাধ্যমে দেশকে পুনর্গঠনের কাজে তারা আসলে কিভাবে কাজ করবেন সেগুলো কিন্তু বারবার করে আসলে মাইকে বলা হচ্ছে। তো এই ছিল গোপালগঞ্জ থেকে জুলাই পদযাত্রার খবর আমার কাছে এখনো পর্যন্ত। জুলাই পদযাত্রার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জ থেকে। গত কয়েকদিনে টানা বর্ষণে বেহাল অবস্থা সিরাজগঞ্জের মহাসড়কের, বিশেষ করে হাটিকুমরুল গোল চত্বর থেকে বনপাড়া পর্যন্ত বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর খানাখন্দ সৃষ্টি হয়েছে। চালক ও যাত্রীরা বলছেন, মহাসড়কের এমন দশায় সময় বেশি লাগার পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে, বৃষ্টি কমে গেলে মহাসড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করা হবে। রিকু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। বড় বড় গর্ত আর খানাখন্দে জমে আছে পানি, যানবাহনে ধীরগতি, রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। গত কয়েকদিনের টানা বর্ষণে বেহাল অবস্থা সিরাজগঞ্জের মহাসড়কের বেশ কয়েকটি স্থানের, বিশেষ করে ঢাকা রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়া পর্যন্ত অংশের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা পাবনা মহাসড়কের সাসেক 2 প্রকল্পের আওতায় মেরামতের কাজ চলছে, এতে যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। চালক ও যাত্রীরা বলছেন, মহাসড়কের অবস্থা খারাপ হয় নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় লাগছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনের যন্ত্রপাতিও। রোডেও আশপাশে অনেক জায়গায় খুব ভাঙ্গা, এজন্য গাড়ির জন্য রিস্ক এবং সময় বেশি লাগছে। গ্যাপে পড়লে পাতি ভেঙে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। এই রাস্তার কাজটা অতি তাড়াতাড়ি শেষ করতে হবে, রাস্তায় যানজট বাইরে দিয়েছে, সব গাড়ি এখন এক লেনে যায়। সড়ক ও জনপথ বিভাগ বলছে, বৃষ্টিপাত কমে গেলে দ্রুত ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করা হবে। কিছু কিছু অংশে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমরা সে সকল অংশে ইট বালি খোয়া এবং অন্যান্য আমাদের যে পর্যাপ্ত ম্যাটেরিয়ালস আছে সেগুলো দিয়ে আমরা রিপেয়ার করে দিয়েছি। হাটিকুমরুল গোলচত্বর মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় 22,000 যানবাহন চলাচল করে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে, শেষ টি-20তে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ জয়ের সম্ভাবনায় সেরা কম্বিনেশন মাঠে নামানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, রাজধানীর কমলাপুর ও কুড়িগ্রামে অভিযান চালিয়ে 3 আসামিকে গ্রেপ্তার করা হয়। গত 9 জুলাই দুপচাচিয়ায় নিজ বসতঘর থেকে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আফতাব উদ্দিন ও তার পুত্রবধূর লাশ উদ্ধার করে পুলিশ। মাদকাসক্ত হওয়ায় গ্রেপ্তার আব্দুল মান্নানকে সেচ পাম্পের কাজ থেকে অব্যাহতি দেন শিক্ষক আফতাব। এরই জেরে ডাকাত দলের সদস্যদের ভাড়া করে হত্যাকাণ্ড ঘটানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে দায় স্বীকার করেছে অভিযুক্ত মান্নান। সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে শেষ টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোয় ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। শেষ ম্যাচের আগে গোটা দল নিয়ে অনুশীলন করেছে টিম বাংলাদেশ। আগের ম্যাচের জয় আত্মবিশ্বাসী করেছে দলকে। ম্যাচ জিততে সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চায় টাইগাররা, জানিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রতিপক্ষ নিয়ে না ভেবে মাঠে নিজেদের সেরা পারফরমেন্স দিতে চায় বাংলাদেশ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শহীদ আবু সাইদ সবসময় সম্মুখ ভূমিকা পালন করেছিল। হত্যাকাণ্ডের পর আমরা এই আন্দোলন যে অন্য একটি বেগ পেয়েছে। বুলেটের সামনে আবু সাইদের বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস ভয়কে করেছিল জয়, ঐক্যবদ্ধ করেছিল ছাত্র জনতাকে। হত্যাকারীদের দ্রুত বিচার দাবি। জুলাই শহীদ দিবস আজ, সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া প্রার্থনার আয়োজন। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।